অনেকদিন বাদে এবিপি আনন্দের স্টুডিওতে দেবাংশু ভট্টাচার্য এসেছিলেন। আর এসেই সামনাসামনি শতরূপ যেভাবে চাটলো দেখার মতো। বুয়াদা মানে তৃণমূলের মুখপাত্র হয়ে যিনি আসেন, বুয়াদা এবং দেবাংশুকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারা, তাদের কিছু বলার নেই। আজকের শতরূপ ঘোষের বক্তব্যটা আপনাদেরকে শোনাবো, শুনুন আপনারা। নমস্কার। দেখুন, কেন তৃণমূল কংগ্রেস আমার প্রিয় দল। তৃণমূলের দুজন নেতা বললেন মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা সবকিছু বললেন, কিন্তু একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো, আমাদের সরকারটা খুব সৎ। কি মোটামুটি ওনার কথার মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই, চুরি করি, ডাকাতি করি, আমাদের দলের লোকেরা ধর্ষণ করে, সবকিছু করে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা, গণতান্ত্রিক ব্যবস্থার খুনি, গণতান্ত্রিক ধর্ষক আমরা। অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না, আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে। এত মিষ্টি দল আপনি কোথায় পাবেন? বুয়াদা কতগুলো কথা বললেন যে গণ আন্দোলনে তৃণমূল আমলে গুলি চলেছে কিনা। বুয়াদা, মফিজুল আলমগীর নামটা মনে পড়ছে? ভাঙড়ে লড়াই করছিল জমির জন্য, গুলি চালিয়ে খুন করেছে আপনাদের পুলিশ। এবং কি বলুন তো, আন্দোলন করলে তাকে মেরে ফেলার হাতিয়ারটাকে আপনারা একমাত্র গুলি বন্দুকে আটকে রাখেননি। সুদীপ্ত লাঠির বাড়ি পিটিয়ে মেরেছেন সুদীপ্ত গুপ্তকে, একটা 22 বছরের ছেলে কলেজে ছাত্র ভোট চেয়েছিল বলে। মহিদুল মিদ্দা, অর্জুন সিংকে যখন বললেন যে কথার মাঝখানে কথা না বলতে, আপনার জন্য কি আলাদা সংবিধান আছে দেশে? সুদীপ্ত বললাম, মহিদুল মিদ্দা চাকরির দাবিতে গেছিল, পিটিয়ে খুন করলেন ছেলেটাকে, ছেলেটা রাস্তায় পড়ে বললো আমি আর বাঁচবনি, সত্যি ছেলেটা আর বাঁচলো না। আপনার আনিস খানের নাম মনে আছে? রাত্রির বেলা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছিল, রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে বাড়িতে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করেছিলেন। খুনের কত রকম ইনোভেটিভ কায়দা আবিষ্কার করেছেন। তামান্নার কথা মনে আছে? গুলি ফুলিতে আটকে ছিল না, ভোটে জিতেছেন। জয়টাকে উদযাপন করলেন কি, একটা 9 বছরের বাচ্চা মেয়ে শরীরে টিপ করে সকেট বোম ছিঁড়ে তামান্নাকে খুন করলেন। আপনারা গণ আন্দোলনে গুলির গল্প শোনাচ্ছেন। তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে। ব্যালট শেষ করার কথা বলে তো বটে, ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট চিবোয়, ছাগলের মতো ব্যালট চিবোয়। ব্যালট শেষ কথা বলে বলে নর্দমা থেকে বিডিও এসডিও গুলো গিয়ে ব্যালট ফেলে দিয়ে আসে গণনা কেন্দ্রের বাইরের নর্দমায়। তারপরে আবার বুয়াদার মুখে শুনতে হবে শেখ হাসিনার সময় নামেই ভোট হতো, কিন্তু সেই অর্থে ভোট হতো না। বাংলাদেশের প্রায় কত 315টা না কত আসন বললেন, তার মধ্যে 280টার উপর সিট একা আওয়ামী লীগ জিততো। ওরে বাবা, আপনারা যা সল্টলেক পুরসভা চালান, সল্টলেক মিউনিসিপ্যাল কর্পোরেশনে এখন কজন বিরোধী এমএলএ কাউন্সিলর রয়েছে? কজন রয়েছে? পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মাইকে বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা চাইবে, তারপর বিরোধী শূন্য বাংলাদেশ হলে আবার এদের মুখ থেকে জ্ঞান শুনতে হবে। তারপরে এলো আমার ভাই দেবাংশু, বলে 22শে মে 2022 অব্দি অর্জুন সিং তৃণমূলে ছিলেন, তৃণমূলে জয়েন করেছিলেন। তারপরে ওনার পাশে, ঠিকই কথা, এটা আমরা সবাই দেখেছি, দেবাংশুর পাশে বসছিলেন মঞ্চে। 24 সালে নাম ঘোষণা হলো না, বিজেপিতে চলে গেলেন। ভাই তোমার কি বলবো, তোমাকে ভালোবাসি। তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকার কথা ছিল। যদি 22শে মে 2022 মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকতে, তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে? না ঢুকতেন অর্জুন সিং, না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফিয়ত দিতে হতো। শুভেন্দু নরদায় হাত পাকিয়ে কুখ্যাত, ঠিক কথা। একই রকম ভাবে ববি হাকিমও নরদায় পয়সা খেয়ে কুখ্যাত। সৌগত রায় আবার পয়সাকে থ্যাংক ইউ বলে কুখ্যাত। সুব্রত মুখার্জি মোড়ে ভূত হয়ে গেছেন, উনিও নরদায় পয়সা খেয়ে কুখ্যাত। তোমার কাকলি ঘোষ দস্তিদার, কেই বা নরদায় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো? তোমার দলে এতগুলো নরদায় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে? বুঝলেন, প্রশাসনিক মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করেন, এটা নাই গণতন্ত্র? এটা ভাই দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ করেন, তখন গোটা বাংলা, গোটা ভারতের মানুষ দেখেন, মানুষের ভোটে নির্বাচিত বিরোধী দলের এমএলএ এমপিদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ ঠাঁই হয় না। এইটা গণতন্ত্র নয়, এটা অগণতন্ত্রের লাইভ বিজ্ঞাপন। তারপরে বলছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে, উনি কোট করে বললেন সন্তান সম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে। ঠিকই কথা, সন্তান সম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন, তাই ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রর ক্ষমতা, মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্তান সম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো, গণধর্ষণ করে বেড়ালো। এটাই তো বাংলার মডেল হবে। কোন ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে, সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন? তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে, তবে না বাংলা, তবে না গণতন্ত্র। তারপরে একটা পার্টিনেন্ট প্রশ্ন করেছে যে ওই তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো, তাতে কি ভিড় কমানো গেল? ঠিক কথা, ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিং এর। তো ভাই, ইউনিভার্সিটির পরীক্ষারও তো ভিড় কমানো গেল না, 97% অ্যাটেন্ডেন্স হলো।
এর থেকে কি প্রমাণিত হলো? বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো, যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায়, এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। যাক, আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে আলোচনায় সেটাই আসি। তাহলে দেখুন, আমার পার্টি, আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাস করি। আমরা চাই না কাউকে মারতে মারতে রাস্তায় তার পুড়িয়ে মারা হোক কি মারধর করা হোক ইত্যাদি হোক। এটা মানে আমাদের ঘোষিত পার্টি লাইন, পার্টি কর্মসূচি। এবং আমরা গর্বিত যে ভারতের গণতন্ত্র এত বছর পুরনো হয়েছে, স্বাধীন ভারতের গণতন্ত্র, এখানে অনেক কিছু হয়েছে। এমনকি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীদের হত্যাও দেখেছি, কিন্তু আমাদের দেশে কখনো ওই সামরিক অভ্যুত্থান আর লোকের ওই ঘরবাড়ি পুড়িয়ে ক্ষমতা দখল আমাদেরকে দেখতে হয়। এটা আমাদের গর্ব। এটাও ঘটনা, পাবলিক যদি কালকে খেপে ওঠে তখন পাবলিক কি করবে সে তো আর সিপিএম এর পার্টি লাইন মেনে ঠিক করবে না। সুতরাং তখন পাবলিকের ইচ্ছা, পাবলিক কি করবে। তবে আমি একটা কথা আপনাদের মনে করাই, বাংলায় গোটা সিনেমা না দেখে থাকলেও মাঝে মধ্যে কিন্তু গত কয়েক বছর আমরা ট্রেলার দেখেছি। 2019-এ যখন তৃণমূলের আসন একটুখানি কমলো, তারপরে আপনারা দেখেছেন মোটামুটি পশ্চিমবাংলাতে সেই সময় হচ্ছে দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হয়ে গেছিল। গ্রামে গঞ্জে তৃণমূলের লোকগুলোকে কলার ধরে বাড়ি থেকে বার করে কান ধরে উঠবোস করিয়ে গাছে বেঁধে পেটাতে পেটাতে পয়সা ফেরত নেওয়া হচ্ছিল। চুরির টাকা, ডাকাতির টাকা, চাকরি বিক্রির টাকা। এমন অবস্থায় পৌঁছে গেছিল ব্যাপারটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দাঁড়িয়ে বলতে হয়েছিল, প্রথমে বললেন যে দলের লোককে কাটমানি ফেরত দিতে হবে, তারপরে যখন দেখলেন দলের লোকেরা কাটমানি ফেরত দিতে পারছে না, যা টাকা খেয়েছিল 25 টাকা ডেকে 75 টাকা মমতা ব্যানার্জিকেই পাঠিয়ে দিয়েছে। এখন দলের লোক ফোন করে বলছে যে কাটমানি ফেরত দিতে বলছেন, আমার কাছে 25 টাকা রয়েছে, আপনার 75 টাকাটা পাঠান। পাবলিক তো 100 টাকা চাইছে, কেউ তো 25 টাকায় শান্ত হচ্ছে না। তখন মমতা ব্যানার্জি বুঝলেন বিপদ। তখন আবার ওই মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বললেন, কারা কারা এরকম ভাবে টাকা ফেরত চাওয়ার জন্য আমার দলের লোকেদের বাড়িতে চড়াও হচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশকে বলছি এফআইআর করতে হবে। মনে রাখবেন, পুলিশকে বলছি কেন, পুলিশ কতটা গুরুত্বপূর্ণ আমি পরে আসছি। 2023-এর পঞ্চায়েত ভোট গোটা বাংলা দেখলো, তৃণমূল যা 2018-এ করতে পেরেছিল 2023-এ পারলো না। 2023-এ তৃণমূল কংগ্রেসকে সক্রিয় প্রতিরোধের সামনে পড়তে হলো মানুষের, সক্রিয় প্রতিরোধের সামনে। 2024-এর শুরুতে সন্দেশখালী, যে শেখ শাহজাহানের পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেই পাপের সাম্রাজ্যে, সেই পাপের লঙ্কায় আগুন লাগালো সন্দেশখালীর মানুষ। এবং 2024-এর লোকসভা ভোটে সত্যি তৃণমূলের আসন বাড়লো, সব হলো। তার কয়েক মাসের মধ্যে আরজি করকে নিয়ে ওরকম ভাবে মানুষের রাস্তায় নামা বাংলার মা বোনেদের, যারা জীবনে কোনোদিন মিটিং মিছিলের মুখ দেখেননি, তাদেরও পরিবারকে ছেড়ে সন্তানকে ঘুম পাড়িয়ে রাতের পর রাত রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল 24-এ সিট বাড়ার পরে বলেছিল আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমরা এই দিচ্ছি ওই দিচ্ছি। তাই বাংলার মা বোনেরা যেন ওনার কেনা দাস হয়ে গেছে। আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে একটা জায়গায় মিটিং করতে গেছেন, সেই মিটিং এ ভিড় কম হচ্ছে, একেবারে টিভিতে লাইভ টেলিকাস্ট দেখেছি, মঞ্চে দাঁড়িয়ে বলছেন ভিড় কেন কম, নেতাকে জিজ্ঞেস করছে লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা আসেনি কেন। মানে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা ওনার কৃতদাস হয়ে গেল, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে বলে তাদেরকে ওনার মিটিং মিছিলে যেতে হবে। কয়েক মাসের মধ্যে আরজি কর হলো লোকসভার, কি দেখলাম, বাংলায় লক্ষ্মীর ভান্ডারের টাকা পান যে মা বোনেরা, তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন শাসকের গালে গালে জুতো মারো তালে তালে। আমরা দেখেছিলাম। তারপরে কতগুলো বাই ইলেকশনের ফলাফল হয়েছে, সেই আন্দোলনকে আপনারা ছাইচাপা দিয়েছেন, কিভাবে দিয়েছেন না দিয়েছেন সে সবাই মোটামুটি জানে, তো আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি এইটা বলছি, বাংলা কিন্তু গণবিস্ফোরণের আভাস একাধিক ক্ষেত্রে পেয়েছে। এবার আসি জনসমর্থনের তত্ত্বে, যে কথাটা ওনারা দেখবেন আকসার বলে থাকেন যে আমাদের এই হয়েছে ওই হয়েছে, আমরা এই করেছি সেই করেছি, কিন্তু আমাদের সঙ্গে জনসমর্থন আছে। কই, আমরা তো এত ভোটে জিতেছি, আমরা তো অত ভোটে জিতেছি, আমাদেরকে কে কি করবে। আপনাদের এই প্রসঙ্গে বলি, এই ধরনের কথা কি আমরা নেপালের প্রধানমন্ত্রীর মুখে কখনো শুনতে পাইনি এর আগে। আমি বারবার করে কথা বলছি, আমার কথাকে কেউ ভুল বুঝবেন না, আমি কখনো এটা মনে করি না যে নেপালে যে পথে সরকার পরিবর্তন হচ্ছে কি বাংলাদেশে হয়েছে, আমরা কোনোদিন খুশি হব না যদি ভারতে সেই পথে সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়। আমরা মনে করি, আমাদের পার্টি গভীরভাবে মনে করে, ভারতের সংবিধানে দেওয়া নির্বাচনী যে ব্যবস্থা আছে তার মধ্যে দিয়েই আমরা সরকার পরিবর্তন চাই। এবং ভারতের সংবিধান অনুযায়ী সরকারে থেকেও যারা যারা অপরাধ করবে, ভারতের সংবিধানের স্বাভাবিক প্রক্রিয়ায় যেন সেই অপরাধীদের বিচার, তাদের শাস্তি হয়। যেন ওই আমি আজকে বিরোধী দলে আছি মানে আমার বাড়িতে ইডি সিবিআই ডেরা বানিয়ে বসে থাকবে আর আমি কালকে বিজেপিতে চলে যাব, অমনি আমি ইডি সিবিআই জামাই হয়ে যাব, এই জিনিস যেন না হয়। বা আমি খালি এই সময় বলবো কেন, অতীতেও যদি কখনো এরকম হয়ে থাকে
যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বক্তব্য সেন্ট্রাল এজেন্সি নিয়ে, যখন রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, উনি যখন বিরোধী নেত্রী ছিলেন, আপনার মনে আছে, ওনাদের কারোর মাথায় হুকুম হলেও সিবিআই তদন্ত চাইতেন। তো যাই হোক, এখন মুখ্যমন্ত্রী হয়ে চুরি ডাকাতি করে এখন সিবিআইয়ের ওপর ঘোষা হয়েছে। তা মমতা ব্যানার্জির কেন সিবিআই নিয়ে এত রাগ আমি তো বুঝি না। সত্যি তো সিবিআই ওনাকে কোনো বিপদে ফেলতে পারেনি আজ অব্দি। অর্জুন সিং বলার সময় বললেন আরজি করের আন্দোলনের সময় নাকি সিপিএম এর কি ভুল হয়েছে। আরে সিপিএম চুলোয় যাক রে ভাই, পশ্চিমবাংলায় একটা বিধানসভায় আসন নেই, এখান থেকে লোকসভায় কোনো আসন নেই। সিপিএম এর কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে তাই নিয়ে তর্ক করে কি হবে? আপনার সিবিআইটাকে কি সিপিএম চালায় নাকি সিবিআইটাকে মোদী অমিত শাহ চালায়? আপনার সিবিআই কেন পারলো না? সিপিএম এর মুখ চেয়ে পারলো না সিবিআই আরজি করের ঘটনার বিহিত করতে? এই যে আপনারা মাঝে মধ্যে তত্ত্ব দেন যে পশ্চিমবাংলায় হচ্ছে কি যে সব প্রমাণ লোপাট হয়ে গেছে, প্রমাণ লোপাট হয়ে গেছে বলে সিবিআই কিছু করতে পারছে না। নারদার ভিডিওর কি প্রমাণ লোপাট হয়ে গেছে? নারদার আমি ধরে নিচ্ছি সব চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি সব প্রমাণ লোপাট হয়ে গেছে। নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে? লোকগুলোর হাত পেতে পয়সা খাওয়ার ভিডিও কি নেই? একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো আর কোনো জায়গা থেকে লোপাট হয়নি। তাও তো নারদার চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা অর্জুন সিং এর দলে, কয়েকটা দেবাংশু বুয়াদার দলে। সুতরাং প্রমাণ লোপাটটা বিষয় না। সিবিআই মনে করেছে সিবিআইয়ের ওপর নির্দেশ আছে, কিছু করা যাবে না, কিছু করেনি। যাকগে, যে কথাটা এখন বলছিলাম যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এনারা জনসমর্থনের তত্ত্ব দেন যে আমাদের সঙ্গে মানুষ আছে, মানুষের রায় আছে, অতএব আমাদের কিছু হবে না। একই রকম জনসমর্থনের তত্ত্ব নেপালেও দেওয়া হয়েছে, বাংলাদেশেও দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি, কারো এটাকে ভালো লাগুক কি না লাগুক। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, ধরুন সেখানে বাংলাদেশের ছাত্র জনতা বলা হয়েছে, নেপালে জেনজি, তাদের পেছনে কার মদত রয়েছে, আমেরিকার টাকা আছে কিনা, চায়নার টাকা আছে কিনা, কি আছে না আছে, প্রশ্নগুলো জরুরি। তারা যে আন্দোলন করতে গেছিলেন, করার শুরুর সময় যে স্বপ্ন দেখিয়েছিলেন, পরবর্তীকালে আমরা দেখেছি জঘন্যতম অ্যাবারেশন বাংলাদেশের ক্ষেত্রে, একেবারে মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে গেছে। এই সব সত্যি, কিন্তু এইটাও তো তার পাশাপাশি সত্যি যে তার আগে আপনি বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা বলুন, কি আপনি নেপালের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার ওলি ওনার কথা বলুন, এনারা যখন ফাইনালি, এদের তো জনসমর্থন ছিল, এরা কেউ তো মানে সেই হস্তিনাপুর জয় করে ক্ষমতায় আসেন, এরাও তো ভোটে জিতেই এসেছিলেন, যেমনই ভোট হয়ে থাক না কেন। এবার এদেরও পেছনে জনসমর্থন ছিল। কিন্তু যখন দেশ ছেড়ে চলে যেতে হলো, তথাকথিত জনসমর্থন, এত বুদ্ধিজীবীর ভিড় আমরা দেখতাম শেখ হাসিনার সঙ্গে, এত মানুষের এত মিছিল, এত সবকিছু, একজনও তো এদের হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে বললেন না যে আপনি চলে যাচ্ছেন কেন, আমরা আছি, কোনো চিন্তা নেই, আপনার কি আছে, ওরা রাস্তায় নেমেছে তো আমরাও লড়াই করব। কোথায় গেল জনসমর্থন? আপনার অনুব্রতকে যখন এখান থেকে পুলিশ এই সিবিআই গাড়িতে তুলছিল সেই দৃশ্য, আর নেপাল কি বাংলাদেশ কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীকে যখন চার্টার্ড ফ্লাইটে উঠতে হলো, সেই দৃশ্যের মধ্যে তো কোনো তফাৎ নেই। সুতরাং এই যে জনসমর্থনের বড়াই, যে আমার পেছনে মানুষ আছে, আমার পেছনে জনতা আছে, এই দেখো আমি ভোটে জিতেছি, এই যে সমস্ত কথা, চুরি করেছো কেন, এই দেখো ভোটের রেজাল্ট, চাকরি বেঁচেছো কেন, এই দেখো ভোটের রেজাল্ট, আনিস খানকে খুন করলে কেন, এই দেখো আমার ভোটের রেজাল্ট, আরজি করে ধর্ষণ হলো কেন, এই দেখো আমার ভোটের রেজাল্ট, কসবায় তোমার মনোজিৎ মিশ্র নিজের সংগঠনের ছাত্রীকে গ্যাংরেপ করলো কেন, এই দেখো আমার ভোটের রেজাল্ট, আমি জিতেছি, এই মানুষ আমার সঙ্গে রয়েছে। এই যে কথায় কথায় এই যে ভোটের রেজাল্ট আর মানুষের সমর্থন দেখান, কোথায় যায় এই মানুষগুলো? যখন ফাইনালি এই স্বৈরাচারীদেরকে চার্টার্ড ফ্লাইট ধরতে হয়, তখন একজন মানুষকেও তো দেখা যায় না তার সামনে বুক আগলে দাঁড়িয়ে বলছে যে কোথাও যাবেন না, আপনার সঙ্গে জনসমর্থন আছে, আমরা আছি, আমরা আপনাকে রক্ষা করব, আমরা পাল্টা লড়াই করব। সুতরাং স্বৈরাচারীর জনসমর্থনও তারও কি পরিণতি হয় আমরা দেখেছি। এবং আমার শেষ কথা এখানে, এই দুই দেশের ক্ষেত্রেই আমরা দেখেছি, এই দুই দেশের যে সেনা প্রধানরা এই প্রধানমন্ত্রীদের হাতেই নিযুক্ত, তাদেরই হাতে নিযুক্ত সেনা প্রধানরা এই প্রধানমন্ত্রীদেরকে ফোন করে বলেছেন 8 ঘন্টার মধ্যে দেশ ছাড়ুন। সুতরাং এই যে এখন তাহিরপুরে দুপুরবেলা ভোটে হেরে যান, এই যে তৃণমূল 108টা পুরসভায় আমাদের রাজ্যে ভোট হলো একসাথে, ঝালদা পুরসভা টাই হলো, কংগ্রেসের কাউন্সিলরকে খুন করলো তপন কান্দুকে করে পুরসভা দখল করার জন্য, কি করেছে আপনারা সবাই দেখেছেন, এবং তাহিরপুর পুরসভা আমরা বামপন্থীরা জিতলাম। শতরূপ ঘোষ অনবদ্য, যেভাবে শতরূপ ঘোষ এই দুই তৃণমূলী নেতাকে ধুইয়ে দিলেন, দেবাংশু এবং বুয়াদাকে দেখার মতো ছিল। বুয়াদা এবং দেবাংশুর মুখ চুন হয়ে গিয়েছিল, কোনো উত্তর নেই। আরে শতরূপের সঙ্গে ঝগড়া করে কি পারা যায় ওইভাবে? শতরূপের কথার মধ্যে লজিক রয়েছে, যেটা মানুষ গ্রহণ করছে।